একটি প্রেম, আর সেই প্রেমের টানে নিজের স্ত্রীকে প্রকাশ্যে ছুরি মেরে খুন করা যায়। একটি চাকরি, আর সেই চাকরির জন্য বাবা মাকে পর্যন্ত খুন করা যায়। ভাবছেন এ আবার কি বলছি, তাই তো? আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই কেতন শিয়ার ঘটনা সহ একাধিক ঘটনা তুলে ধরে বলেছিলাম তরুণ প্রজন্মের মধ্যে ক্রমেই অপরাধ প্রবণতা বাড়ছে। সেই ধারণাকে যেন আরও একবার প্রমাণিত করল পশ্চিমবঙ্গের সোদপুর এবং রাজস্থানের জয়পুরের ভয়াবহ ঘটনা। প্রেমিকা স্ত্রীকে প্রকাশ্যে খুন করছে প্রেমিক স্বামী। চাকরি পাওয়ার সহজ উপায় বেছে নিতে প্রথমে বাবা এবং পরে মাকে খুন করছে 23 বছরের মেয়ে। এই ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি আজকের প্রজন্ম পরিশ্রমী হওয়ার বদলে শর্টকাট খুঁজছে? সহজেই জনপ্রিয়তা, সহজেই অর্থ উপার্জনের লোভে পা বাড়াচ্ছে অপরাধের দুনিয়ায়। আর এই প্রবণতাকে বাড়িয়ে তুলছে কি আমাদের প্রত্যেকের হাতের মুঠোতে থাকা এই 5 বা 6 ইঞ্চির চকচকে এই কাচের স্ক্রিনটা। স্ক্রিন অ্যাডিকশন কি বদলে দিচ্ছে ছোট ছোট শিশুদের মস্তিষ্কের গঠন, কেড়ে নিচ্ছে শৈশব, বপন করছে অপরাধের বীজ। স্বাধীন দেশে এক অদ্ভুত পরাধীনতার জীবন কাটাচ্ছি আমরা। আসুন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমার মনে হয় প্রতিটি ঘরের, প্রতিটি পরিবারের জন্য একটি জ্বলন্ত সমস্যা। আর সেই সমস্যাকে আজ যদি আমরা ওভারলুক করি, কে বলতে পারে কাল সেই সমস্যা আমার আপনার জীবনে একটা বড় আকার গ্রহণ করবে না? তাই অনুরোধ করব আজকের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। পরকীয়া বা প্রেমের কারণে খুন, ভারতে এর উদাহরণ রয়েছে একাধিক। সম্প্রতি কেতন শিয়ার ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত 8ই জুলাই বুধবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সোদপুরে প্রকাশ্য রাস্তায় ঘটে গেছে এক হাড় হিম করা ঘটনা। ঘটনার দিন রোজকার মতন কাজে যাওয়ার জন্য সাইকেল চালিয়ে স্টেশনে আসেন গীতা। সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল সে। ঠিক সেই সময় হঠাৎ করে সুভাষ ধারালো ছুরি নিয়ে তার ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ে। কিছু বোঝার আগেই গীতাকে ছুরি দিয়ে কোপাতে থাকে সে। গীতার আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সুভাষকে আটকানোর চেষ্টা করলে তাদের দিকেও ছুরি উঁচিয়ে তেড়ে যায়। এরপর সেই রক্তাক্ত ছুরি নিজের গলায় চালিয়ে দেয় সুভাষ। সুভাষ এবং গীতা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে গীতাকে মৃত বলে ঘোষণা করা হয়, আর হাসপাতালে ভর্তি করা হয় সুভাষকে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভয়াবহ ছবি। তদন্তে জানা যায় 7 বছর আগে গীতার সুভাষের পরিচয় হয়েছিল। সেখান থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার টানে 6 বছর আগে পরিবারের অমতে গিয়ে একেবারে বিয়ে করেছিল তারা। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই মধুর সম্পর্ক বিষিয়ে ওঠে, কারণ গীতা জানতে পারে সুভাষ আগে থেকেই বিবাহিত এবং তার প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। এই প্রতারণার কথা সামনে আসতেই সংসারে শুরু হয়ে যায় চরম অশান্তি। অভিযোগ এরপর থেকেই গীতার ওপর নিয়মিত নৃশংস অত্যাচার এবং মারধর চালাতো সুভাষ। বাপের বাড়িতে ফিরে গিয়েও রেহাই পায়নি গীতা। ক্রমাগত তাকে খুন করার এবং নিজে আত্মঘাতী হওয়ার হুমকি দিত সুভাষ। 8ই জুলাই সেই হুমকিটাই বাস্তব হয়ে গেল। এই ঘটনা নিয়ে বাংলার সংবাদ মাধ্যমে তেমন আলোচনা হয়তো দেখা যায়নি। তার কারণ ওই বারুইপুর এনকাউন্টারের ঘটনার নিচে চাপা পড়ে গিয়েছিল এই ঘটনাটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানসিক কোন অবস্থান থেকে একজন মানুষ এই ঘটনা ঘটাতে পারে? যাকে ভালোবাসে বলে সে দাবি করছে, আবার তাকেই প্রকাশ্যে ছুরি মেরে খুন করছে এবং নিজে আত্মহত্যার চেষ্টা করছে। এই ভয়াবহ অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে কিভাবে? আবার সোদপুরের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে রাজস্থানের জয়পুরের আরও একটি ভয়াবহ ঘটনা। সামান্য একটি চাকরির জন্য নিজের বাবা এবং মাকে খুন করছে মেয়ে। ভাবতে পারছেন? আসলে 3রা জুলাই জয়পুরের প্রতাপনগর এলাকায় একটি স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হয় জয়পুরের লোয়ার ডিভিশন ক্লার্ক নীরজ শর্মার।
পুলিশ এই ঘটনার তদন্তে নামলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। জানা যায় নিছক কোনো দুর্ঘটনা নয়, একেবারে সুপরিকল্পিতভাবে নীরজ দেবীকে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়েছে। আর এই খুনের পরিকল্পনা করেছিল খোদ তার নিজের মেয়ে 23 বছর বয়সী আইনের ছাত্রী আয়ুষী শর্মা। এই ঘটনায় পুলিশ আয়ুষী সহ 7 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। মাকে খুন করার পরিকল্পনা করেছিল আয়ুষী নিজেই। আর শুধু মাকেই নয়, এর আগে 2025 সালে নিজের বাবা বিজয় শর্মাকেও খুন করেছিল আয়ুষী। কেন জানেন? শুধুমাত্র একটি চাকরির জন্য। আয়ুষীর বাবা বিজয় শর্মা রাজস্থান হাইকোর্টের একজন কোর্ট মাস্টার ছিলেন। বাবার মৃত্যু হলে সেই চাকরিটি পাবে এই আশায় বাবাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে আয়ুষী। 2024 সালে বিজয় শর্মার ব্রেন হ্যামারেজ হয়। 2025 সালের শুরুতে বিজয়বাবু কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন। আয়ুষী তাকে সঠিক চিকিৎসা পেতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন আয়ুষীর মামা রাকেশ শর্মা। অভিযোগে বলা হয়েছে, ভালো চিকিৎসার বাহানা করে তুতো ভাই বলরামকে সঙ্গে নিয়ে বাবাকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে যায় আয়ুষী। প্রায় 3 মাস ধরে পরিবারের বাকি সদস্যদের থেকে একেবারে বিজয়বাবুকে লুকিয়ে রেখেছিল আয়ুষী। পরবর্তীতে আয়ুষী আবার জানায় যে তার বাবা জয়পুরের হাসপাতালে ভর্তি রয়েছেন। আত্মীয়রা যখন সেই হাসপাতালে পৌঁছন ততক্ষণে চিকিৎসকেরা জানান যে বিজয়বাবুর শরীরের প্রায় 90% অঙ্গই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এর কিছুদিন পরে বিজয়বাবুকে বাড়ি নিয়ে আসে আয়ুষী এবং সেখানেই তার মৃত্যু হয়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার কারোরই কিন্তু ওই আয়ুষীর দিকে সন্দেহ যায়নি। সবাই তখন ভেবেছিল অসুস্থতার কারণেই বিজয়বাবুর মৃত্যু হয়েছে। আর বাবার মৃত্যুর পর আয়ুষীও ভাবে যে এবার বাবার চাকরিটা সে পেয়ে যাবে। চাকরির পাশাপাশি সমস্ত পারিবারিক সম্পত্তি নিজের নামে হস্তান্তরের জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করতে থাকে আয়ুষী। কিন্তু তাতে বাদ সাধেন মা নীরজ শর্মা। কারণ আয়ুষীর একটি ভাই রয়েছে, সে আবার বিশেষভাবে সক্ষম। যা নিয়ে মা নীরজ দেবীর সঙ্গে আয়ুষীর বিবাদ শুরু হয়। নীরজ দেবীর ভাই মানে আয়ুষীর মামা রাকেশ জানিয়েছেন, একবার মায়ের সঙ্গে ঝগড়া করার সময় আয়ুষী নাকি তার মা নীরজ শর্মাকে সরাসরি হুমকি দিয়েছিল যে বাবার মুখের ফিডিং টিউব খুলে যদি তাকে মেরে ফেলতে পারেন তবে মাকে রাস্তা থেকে সরানো তো তার বাঁ হাতের খেলা। এই ঘটনার পর আতঙ্কে আয়ুষীর মা নীরজ দেবী নিজের হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন, যেখানে লেখা ছিল আর মাত্র 2 দিন বেঁচে আছি। এদিকে পুলিশি জেরায় নিজের অপরাধের কথা কার্যত স্বীকার করে নিয়েছে বছর 23-এর ওই আয়ুষী। পুলিশকে জানিয়েছেন সে তার মাকে তীব্র ঘৃণা করতেন, কারণ তার মনে হতো বিশেষভাবে সক্ষম ভাইকে তার মা বেশি ভালোবাসে, তাকে নয়। এই মানসিক ক্ষোভ এবং সম্পত্তির লোভেই তুতো ভাই বলরামকে সঙ্গে নিয়ে নিজের মাকে খুনের ছক কষেছিল LLB ফাইনাল ইয়ারের ছাত্রীটি। তদন্তকারীরা জানিয়েছেন আয়ুষী যেহেতু আইনের ছাত্রী, তাই সে আইনি মারপ্যাচ এবং পুলিশের কাজের ধরন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। অত্যন্ত ঠান্ডা মাথায় এবং চালাক আয়ুষীকে জেরা করার জন্য মনোবিদদের সাহায্য নিচ্ছে রাজস্থান পুলিশ। আর এই মনোবিদদের একাংশই মনে করছে আজকের প্রজন্ম কেমন যেন অধৈর্য হয়ে পড়ছে, ধৈর্য হারিয়ে ফেলছে। তাদের কাছে এখন সব কিছুই হয়ে উঠছে হাতের মুঠোতে থাকা ওই মোবাইল ফোনটি। গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো তাদের কাছে হয়ে পড়েছে গুরুত্বহীন। স্ক্রিন অ্যাডিকশন কি বদলে দিচ্ছে ছোট ছোট শিশুদের মস্তিষ্কের গঠন, কেড়ে নিচ্ছে শৈশব, বপন করছে অপরাধের বীজ। স্বাধীন দেশে এক অদ্ভুত পরাধীনতার জীবন কাটাচ্ছি আমরা। প্রশ্ন উঠছে, আমরা কি ফোন চালাচ্ছি নাকি ফোন আমাদের চালাচ্ছে? জানেন কি, বিশ্বের উন্নত দেশগুলো ইতিমধ্যেই এই বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কি সেই পদক্ষেপ? আমাদেরও কি সেই পদক্ষেপ নেওয়া উচিত? বলবো সে কথা। সময়টা 2006 সাল। ভারতে প্রবেশ করেছিল ফেসবুক। এরপর 2010 সালের মাঝামাঝি সময়ে গোটা বিশ্বের পাশাপাশি ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যায় হোয়াটসঅ্যাপ, যার ফলে ধীরে ধীরে বদলাতে থাকলো ভারতীয়দের দিনপঞ্জি। এর পরবর্তী সময়ে স্মার্টফোনই হয়ে ওঠে একটি অপরিহার্য গ্যাজেট।
যা রীতিমতো আমাদের প্রত্যেকের হাতেই যেন হাতকড়া পরিয়ে দিয়েছে। বন্দি না হয়েও যেন আমরা সবাই একটা বন্দি দশায় জীবন কাটাচ্ছি। খেয়াল করে দেখুন 1990-এর দশকটাকে একবার খেয়াল করুন। সকালবেলায় বাবা বাড়ির বিছানায় কিংবা সোফায় বসে খবরের কাগজ পড়ছেন, চায়ের কাপ হাতে নিয়ে মা পাশে বসে বাবার সঙ্গে গল্প করছেন। বাড়ির ছোটরা পড়তে বসেছে, অঙ্ক করতে করতে বাবার কাছে এসে অঙ্ক বোঝার চেষ্টা করছে। সবাই সবার সঙ্গে কথা বলছে, হাসি ঠাট্টা হচ্ছে, সম্পর্কগুলো আরো সুদৃঢ় হচ্ছে। আর ঠিক আজকে 2026 সালের সেই সকালের ছবিটা একটু ভাবুন। ঘুম ভাঙছে মোবাইলে দেওয়া অ্যালার্মে। ঘুম থেকে উঠেই বাবা মা সন্তান প্রত্যেকেই যে যার মোবাইল ফোনটাকেই প্রথমে হাতে তুলে নিচ্ছে। বাবা হয় নিউজ দেখছেন কিংবা শেয়ারের পরিস্থিতি, মা তার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা সদস্যদের পাঠাচ্ছেন গুড মর্নিং পোস্ট, আর সন্তান সেও তার মোবাইলে কোনো অ্যাপস খুলে বসে রয়েছে। কারোর সাথে কারোর কোনো কথা নেই, প্রত্যেকের মুখ নীল আলোয় আলোকিত হয়ে রয়েছে, প্রত্যেকেই ঘুম চোখেই ডুবে রয়েছে স্ক্রিনে। গবেষণায় দেখা যাচ্ছে যে ভারতে 5 বছরেরও কম বয়সী শিশুরা গড়ে প্রতিদিন প্রায় 2.2 ঘন্টা সময় স্ক্রিনের সামনে কাটায়, যা সুপারিশকৃত সীমার দ্বিগুণ। গবেষণায় আরও দেখা গেছে 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে স্ক্রিন ব্যবহারের গড় সময় 1.2 ঘন্টা, অথচ অধিকাংশই এই নির্দেশিকার এই বয়সে স্ক্রিন ব্যবহার সম্পূর্ণ বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে। আর এখানে আসছে আমাদের মানে অভিভাবকদের অবস্থান। এখন স্বামী স্ত্রী দুজনেই কাজে ব্যস্ত, সন্তানকে সময় দেওয়ার মতন সময় কোথায় তাদের? নিজেদের কাজ শান্তিতে করার জন্য সন্তানের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিন, তা মোবাইল হোক কিংবা টিভি। কার্টুন দেখলে বাচ্চা শান্ত থাকে বলে টিভির সামনে বাচ্চাকে বসিয়ে দেওয়া হচ্ছে। আর এর ফল কি হচ্ছে জানেন? গবেষণা বলছে অতিরিক্ত সময় স্ক্রিনের সামনে কাটানোর ফলে ঘুমের ব্যাঘাত হচ্ছে, শিশু এবং কিশোরদের মধ্যে দেখা দিচ্ছে মনোযোগের সমস্যা, ডেভেলপমেন্টাল ডিলে মানে শারীরিক এবং মানসিক বিকাশে বিলম্ব, ভার্চুয়াল অটিজম, ল্যাঙ্গুয়েজ ইস্যু, ওবিসিটি, মায়োপিয়ার মতন সমস্যাও ক্রমাগত বাড়ছে। বহু মানুষ তো ফোনটাকে এখন ওই প্রতিদিনের জীবনে রিলিফ পাওয়ার জন্য ব্যবহার করে থাকে, অনেকটা ওই অ্যালকোহল বা ধূমপান করার মতো। স্ক্রিন আমাদের এমন হিপনোটাইজ করে দিচ্ছে যে বাড়ির কোনো সদস্য ডাকছে তা শুনতেই পাচ্ছে না বাড়ির অন্য সদস্যরা। হয়তো বাড়ির মধ্যেই মা কোনো অসুবিধায় পড়েছেন, সে তার সন্তানকে ডাকছে, কিন্তু সন্তান তখন ডুবে রয়েছে মোবাইলের রিলে কিংবা টিভির কার্টুনে। এই স্ক্রিন আসক্তির ফলে শিশুদের শরীরে কি কি প্রভাব ফেলছে তা আমি আগেই বলেছি। তবে শুধু সেগুলোই নয়, বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত স্ক্রিন আসক্তি পরবর্তীতে হৃদরোগ এবং টাইপ 2 ডায়াবেটিসের মতন গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। স্ক্রিন ব্যবহারের আরেকটি গুরুতর পরিণতির দিকেও সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা, আর তা হলো শিশুদের দৃষ্টিশক্তি কমে যাওয়া। নাগপুরের একটি অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অপথলমোলজিস্ট অফ ইন্ডিয়ার চিকিৎসকরা জানিয়েছেন যে এখনই যথাযথ পদক্ষেপ না নিলে 2050 সালের মধ্যে ভারতের 50% পর্যন্ত স্কুলগামী শিশু মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যায় আক্রান্ত হতে পারে। মূলত ডিজিটাল ডিভাইসের ব্যাপক ব্যবহার এবং ঘরের বাইরে বা খোলা পরিবেশে পর্যাপ্ত সময় না কাটানোই এর প্রধান কারণ। বর্তমানে ভারতের প্রায় 23% স্কুলগামী শিশু এই মায়োপিয়ায় আক্রান্ত। গবেষণা বলছে কিশোর অবস্থায় আলোর প্রতি সংবেদনশীলতা শরীরে ঘুম সহায়ক হরমোন মেলাটোনিন উৎপাদনের ওপর গভীরভাবে প্রভাব ফেলে। কিন্তু এর পরেও আমরা কি করছি? সারাদিন ডুবে রয়েছি ওই সেই মোবাইলের মধ্যে। নীল আলো ক্রমাগত আমাদের গ্রাস করছে। তথ্য বলছে ভারতে একজন নাগরিক গড়ে প্রতিদিন প্রায় 6.5 থেকে 7.3 ঘন্টা সময় এই স্ক্রিনের সামনে ব্যয় করে, যা বিশ্বব্যাপী গড় সময়সীমা 6 ঘন্টা 40 মিনিটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ভারতের তরুণীরা প্রতিদিন গড়ে 4 থেকে 6 ঘন্টা সময় ব্যয় করেন, যেখানে 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই গড় সীমা নির্ধারিত রয়েছে মাত্র 2.2 ঘন্টা। বড় হোক কিংবা ছোট,
ভারতের সব বয়সের মানুষের মধ্যেই এই স্ক্রিন টাইম ব্যবহারের মাত্রা অত্যাধিক বেশি। আপনি যদি এ বিষয়ে বারণ করেন তবে রীতিমতো আপনার সন্তানের সঙ্গে আপনার কিন্তু ঝগড়া বেঁধে যাবে। জোর করে মোবাইল যদি কেড়ে নেন তাহলে সন্তানের বিহেভিয়ার বদলে যায়। কোনো মাদকাসক্তের কাছ থেকে মাদক দ্রব্য কেড়ে নিলে যেমন ব্যবহার করে ছোট ছোট শিশু থেকে কিশোর কিশোরী বা তরুণ তরুণীরাও তেমনই ব্যবহার করা শুরু করে দিচ্ছে। এই ঘটনা হয়তো আপনার বাড়িতেও ঘটছে, কিংবা আপনিও দেখছেন কিন্তু আমল দিচ্ছেন না। যদি আজকে গুরুত্ব না দেন তবে কিন্তু আগামীতে গুরুতর সমস্যার জন্য আপনিও তৈরি থাকুন। জানেন কি, আমেরিকা সহ উন্নত দেশগুলোতে ইতিমধ্যেই এই স্ক্রিন টাইম কমানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এক্ষেত্রে বিশ্বজুড়ে একটি পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক বছরে বিশ্বের উন্নত দেশগুলোর অনেক স্কুল তাদের নীতি পরিবর্তন করে ফেলেছে। ডিজিটাল ফার্স্ট বা সবার আগে ডিজিটাল এখন এই ধারণা থেকে সরে এসে শুধুমাত্র যখন ডিজিটাল মাধ্যম স্পষ্টভাবে সহায়ক হয় তখনই তার ব্যবহার, এমন নীতি গ্রহণ করছে। বিশ্বজুড়ে অন্তত ৭৯টি শিক্ষা ব্যবস্থায় এখন স্কুলে স্মার্টফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা সহ বিভিন্ন জায়গায় স্কুলে ফোন ব্যবহারের ওপর যেমন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তেমন আবার অনেক জায়গায় ফোন মুক্ত স্কুল নীতি বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে। শুধু আমেরিকা নয়, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং চীনের মতন দেশগুলো শিক্ষার্থীদের ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ চালু করেছে। দক্ষিণ কোরিয়ার মতন দেশে 2025 সালে একটি আইন পাশ করা হয়েছে, যার মাধ্যমে 2026 সাল থেকে সারা দেশে ক্লাস চলাকালীন ফোন বা স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আইন প্রণেতাদের মতে এই সমস্ত ডিভাইস শিক্ষার্থীদের মনোযোগ এবং পড়াশোনার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইউনেস্কোর প্রতিবেদন বলছে, হাতের কাছে ফোন থাকা এবং তাতে নোটিফিকেশনের শব্দ হওয়া মানেই ওই শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়ে যাওয়া। আর একবার মনোযোগ বিঘ্নিত হলে তা পুনরায় ফিরিয়ে আনতে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, আমরা জেনে বুঝে বা অজান্তেই আমাদের পরবর্তী প্রজন্মকে এক অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছি। এখানে আরও একটা বিষয় হলো, আপনি কি জানেন যে আপনার সন্তান মোবাইল ফোনটিতে কি কি দেখছে বা কি করছে? দুর্ভাগ্যবশত ভিডিও গেম বা ওই ইউটিউব ভিডিও কিংবা সিনেমায় প্রদর্শিত সহিংসতার প্রভাব শিশু এবং কিশোর কিশোরীদের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে। একাধিক গবেষণায় কিন্তু তা প্রমাণিত। গবেষণাগুলি বলছে, ক্রমাগত এই হিংসা, মারামারি, ভায়োলেন্স দেখার কারণে সহিংসতার ভয়াবহতার প্রতি তাদের অনুভূতি একেবারে ভোঁতা হয়ে যাচ্ছে। এতে তারা অভ্যস্ত হয়ে উঠছে। সমস্যা সমাধানের উপায় হিসেবে সহিংসতাকেই ধীরে ধীরে মেনে নিচ্ছে। যে সহিংসতা দেখছে সেটাকেই অনুকরণ করার চেষ্টা করছে, যার ফলে শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে আগ্রাসী একটা মনোভাব বাড়ছে অপরাধ প্রবণতা। ভালো করে দেখুন, স্ক্রিনে একজন অপরাধী বা আইন ভঙ্গকারীকেই কিন্তু হিরো হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ফলে শিশু মন বুঝতেই পারছে না ওই কাজ করাটা অন্যায় বা অপরাধ। ফলে খুব সহজেই আয়ুষীর মতন শিক্ষিত তরুণী অনায়াসেই বাবাকে খুন করছে, মাকে খুন করছে। তা নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা হচ্ছে না। কেতনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সংবাদ মাধ্যমকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে শিয়া। ডিজিটালাইজেশনের এই কুপ্রভাবের পরবর্তী শিকার আপনি নয়তো? অভিভাবক থেকে শিক্ষক, আইন প্রণেতা থেকে সমাজবিদ, সবার কিন্তু ভাবার সময় এসেছে। এই পরিস্থিতি থেকে আগামী প্রজন্মকে বাঁচাতেই সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে। আমাদের নিজেদেরকে সবার আগে শোধরাতে হবে। বাকিটা আপনাদের মতামত। আজ এই পর্যন্তই। নমস্কার।